সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল। মানুষের মৃত্যু সন্ত্রাসীর গুলিতে বলছে পুলিশ। অবশেষে ডিবি থেকে হারুনকে বদলি। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, দেশ ছাড়ছেন 2 ডজন এমপি মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন থাকছে বিস্তারিত। গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের নির্মম বর্বর হামলা গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আন্দোলন দমনে নির্বিচার হত্যা ও মানব বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারযোগ্য অপরাধ। দিন যতই যাচ্ছে সরকারের অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে। নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার সাজানো মামলা গ্রেপ্তার অব্যাহত রাখুক না কেন, কোনো কিছুতেই ছাত্র গণ আন্দোলনের দিশেহারা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে পারবে না। এখন তারা জনগণের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের অন্যায় অবিচার ও গণহত্যার বিরুদ্ধে সুশীল সমাজসহ সব শ্রেণীর পেশার মানুষ আজ সাহসের সঙ্গে সোচ্চার হচ্ছেন। এ ধারাবাহিকতায় আপামর জনসাধারণ রাজপথে নেমে চলমান ছাত্র গণ আন্দোলন ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে সরকারের বিদায়ে আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, গণবিচ্ছিন্ন সরকার আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতিনীতি, মানবাধিকারকে বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছা মাফিক যা ইচ্ছা তাই করছে। এসব করতে গিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্নভিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করছে। গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা, মত প্রকাশ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সহ মানুষের সাংবিধানিক অধিকারকে রক্ষার বর্বরভাবে ন্যাসত করতে গিয়ে একনায়কতন্ত্র এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে বর্বরচিত আক্রমণ চালিয়ে গণহত্যা করছে। সরকারের অমার্জনীয় অপরাধের তালিকা এতই দীর্ঘ যে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। এখনও অনেক অভিভাবক তার শিক্ষার্থী সন্তানের খোঁজ পাচ্ছেন না। অসংখ্য শিক্ষার্থীদের অভিভাবক উদ্বিগ্ন, অসহায় অবস্থায় আছেন। আটকের 24 ঘন্টার মধ্যে আদালতের সামনে হাজির করার আইন থাকলেও তা মানছেন না গণবিরোধী সরকার। আবার আটক না করেই নিরাপত্তার নামে হাসপাতাল থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে তাদের জিম্মি করে রেখেছেন। আইনি ভিত্তি ছাড়াই হেফাজতের কাহিনী নজরবিহীন। বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, কোঠা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয় না। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ছাত্রলীগের ক্যাডাররা নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়ে গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণিত সত্য। বিএনপির শীর্ষ নেতা বলেন, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের সিংহভাগই সাধারণ মানুষ। প্রতিদিন পুলিশ এবং আওয়ামী লীগ যৌথভাবে বিভিন্ন এলাকায় গ্রেপ্তারের নামে মানুষের ঘরবাড়ি হামলা ভাঙচুর করছে, এমনকি তাদের বিরুদ্ধে লুটপাট, চুরির অভিযোগ উঠছে। বরিশালের সাবেক এমপি শহীদুল আলমকে বিনা কারণে আটক করতে বাসায় হানা দিয়ে তাকে না পেয়ে 20 লাখ টাকা নিয়ে যায়। মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, আন্দোলনের আগে থেকেই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করেছেন। বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান ক্যান্সার রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত থাকলেও তাদের বাড়িতেই আইনশৃঙ্খলা বাহিনী হানা দিচ্ছে। একজন বিচারপতির শিক্ষার্থীর ছেলেও মিথ্যা মামলায় আটক করে রিমান্ডে নিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছে। বিএনপির মহাসচিব আরও বলেন, অবিলম্বে হত্যা, গুম, মিথ্যা মামলায় হয়রানি, গ্রেপ্তার, দমন, নিপীড়ন বন্ধ করতে হবে। আটককৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিএনপি, অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী ও নিরীহ সাধারণ মানুষকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। রিমান্ড ও হেফাজতের নামে নির্যাতন বন্ধ। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তার অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গে সন্ধ্যা আইন প্রত্যাহার করে সেনাবাহিনী, র্যাবকে ফিরিয়ে নেওয়া ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আরব রাজনীতি উন্মুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। রাজধানীতে বিক্ষোভকালে নিহত অন্তত 64 জনের ঘটনার মামলা করেছে পুলিশ। এসব মামলার এজাহারে বলা হয়েছে, মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে। পুলিশ বাদী হয়ে করা 64টি মামলার তথ্য সংরক্ষণ
করা সম্ভব হয়েছে। পর্যালোচনা করে দেখা যায় মামলাগুলো এজাহারের শেষ অংশে বর্ণনা প্রায় একই রকমের। তাতে বলা হয় বিএনপি ও জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে সন্ত্রাসী বা তারা আগ্নেয়যোগ্য বিস্ফোরণক দ্রব্য ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে। নিহতের ঘটনা ঘটেছে কোঠা বিরোধী আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসীদের গুলিতে। পুলিশের মামলার বাইরে 3 জনের মৃত্যুর ঘটনাটি মামলা হয়েছে। মামলার নথিতে বাদী হয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের নাম রয়েছে। এসব মামলায় সন্ত্রাসীদের গুলির মৃত্যুর কথা বলা হয়েছে। এর মধ্যে 2টি মামলা নথিতে উল্লেখ করা দাবির বাদী নম্বরে ফোন করা হলে তার প্রথম আলোকে তারা বলে মামলার বিষয়টি তারা তেমন বোঝেন না। স্বজনদের মরদেহ নেওয়ার সময় তাদের বিভিন্ন কাগজে সই নেওয়া হয়। কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ ও সংঘাতে গত 16 জুলাই থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত অন্তত 212 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সরকার এ পর্যন্ত 150 জনের মৃত্যুর তথ্য পাওয়া কথা জানিয়েছে। এসব সংঘর্ষকালে কেবল ঘটনাস্থলেই নয়, বাসার ভিতরে ছাদে থাকা কিছু মানুষও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কদমতলীতে 3 বছরের শিশু আব্দুল আহাদ নিহতের ঘটনায় 28 জুলাই থানায় মামলা করেছে পুলিশ। বাদী কদমতলী থানার উপপরিদর্শক KM জাহানি আলম সে বলেন, এ মামলার এজাহারের পুলিশ বলেছে আহাদ বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। গত 19 জুলাই বেলা 1:30টার দিকে সে গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আহাদ হত্যা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা 7-8 হাজার সন্ত্রাসীদেরকে। এছাড়া পুলিশ বলেছে সন্ত্রাসীরা কদমতলী থানা আক্রমণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে আঘাত এবং ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে গুলিবর্ষণ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও শটগান ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুলিশ জানতে পারে কোঠাবিরোধী আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিতে আব্দুল আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মামলায় আরও বলা হয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের আক্রমণ করা হয়েছে বিএনপি ও জামায়াত শিবির এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে। আক্রমণকারীদের মধ্যেও তারা ছিল। ঘটনাস্থলের আশেপাশে লোকজন থেকে পাওয়া তথ্য, ক্যামেরার ফুটেজ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে পাওয়া ভিডিও চিত্র পর্যালোচনা করে পুলিশ এসব তথ্য জানতে পেরেছে বলে উল্লেখ করে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলির তথ্য জানানো হয়েছে। হারুনা রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টসের দায়িত্ব ছিলেন। এই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবির প্রধান দায়িত্ব পালন করেন হারুনা রশিদ। সম্প্রতি কোঠা আন্দোলনের 6 সমন্বয়ক ডিবির হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে প্রথম 3 জনকে ধরে নেওয়ার পর হাসপাতাল থেকে এরপর বাকি 3 জনকে তুলে নেওয়া হয়। ডিবির হেফাজতে থাকা 6 সমন্বয়ক গত রবিবার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এই দিন ডিবির কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে একই টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনা রশিদ। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্ট ও উম্মা প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গে তুলে হাইকোর্ট বলেন, জাতিকে নিয়ে মশকরা করিবেন না, যাকে নেন ধরে একটি খাবার টেবিলেই বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুনা রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিবৃতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতর আরও 3 কর্মকর্তার দায়িত্বে পরিবর্তনে আনা হয়েছে। ডিএমপির কমিশনারের পৃথক অফিসারের আদেশে তাদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়।
ছাত্রদের কোঠা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংসতা হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছাড়ছেন, আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এ পরিস্থিতিতে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাতাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। আওয়ামী লীগ সবার এদের নাম নিলে তুমুক হইচই হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান বাংলাদেশের প্রতিনিধিকে বলেন, অনেক লোক দলে উড়ে এসে ঝুড়ে বসেছে বলেই অনেকটা এমন হয়েছে। দলের পরিস্থিতিকে খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকে। গত কয়েকদিন আগেই দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল, তখন টেলিভিশনে টক শো করার মতো লোক পাওয়া যায়নি। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোঠা আন্দোলনকে ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়েছিল চারিদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক অর্থমন্ত্রী আহাম মোস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এয়ারলাইন্সে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে। একই দিনে পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লার 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মাহবুবুল হক দুবাই যান। রাত 11টায় কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়া। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিকে আরও 2 জন এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছে ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদুল হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লার 8 আসনের এমপি জাফর মোহাম্মদ শফিউদ্দিন। তিনি গেছেন চীনে। 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্স একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রামের 1 আসনের এমপি মাহবুবুর রহমান। তিনি অস্ট্রেলিয়ার তার পরিবারের কাছে যান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে গিয়েছিলেন। রাত 11:55 বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন। চাঁদপুর আসনের এমপি শফিকুর রহমান 18 জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান।